হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে চতুর্থ অধ্যায়টি আছে ভারত সরকারের বিভাগসমূহ। এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব ভারতের পার্লামেন্ট অর্থাৎ ইন্ডিয়ান পার্লামেন্ট সম্পর্কে। দেখো, ভারত সরকারের তিনটা বিভাগ হয়, শাসন বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগ। শাসন বিভাগ কমপ্লিট হয়ে গেছে, আজকের থেকে আইন বিভাগ শুরু হচ্ছে। তাহলে দেখো, আইন বিভাগ, এই আইন বিভাগের কিন্তু দুটি ভাগে ভাগ করা যায়। যেমন আইন বিভাগ, ঠিক আছে, আইন বিভাগ। তাহলে এই আইন বিভাগ যে আছে ভারতের, তাহলে ভারতের কেন্দ্রীয় আইন বিভাগের নামই হচ্ছে কিন্তু পার্লামেন্ট। মনে রাখবে যে ভারতের কেন্দ্রীয় আইন বিভাগের নাম কি? পার্লামেন্ট। দেখো, ভারতে যেহেতু যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা পরিলক্ষিত হয়, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা অর্থাৎ যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টিত রয়েছে। তাহলে এই যে আইন বিভাগ, ভারতে যেহেতু কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এই দুই পরিলক্ষিত হয়, তার জন্য কিন্তু একটা হয় কেন্দ্রীয় আইনসভা, কেন্দ্রীয়, একটা হয় রাজ্যের আইনসভা। ঠিক আছে, রাজ্যের কেন্দ্রীয় আইনসভার নাম হচ্ছে এই পার্লামেন্ট, ঠিক আছে। আর রাজ্যের যে আইনসভা তার নাম হচ্ছে কি? বিধানসভা। অনেক রাজ্যে কিন্তু রাজ্যের আইন যে সভা তার কিন্তু দুটি কক্ষ দেখা যায়, ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু আইনসভার একটাই কক্ষ, সেটা হচ্ছে বিধানসভা, ঠিক আছে। আর তোমাদের এই অধ্যায়ে কিন্তু বিধানসভা সম্পর্কে জানতে হবে। এখন জানবো যে এই পার্লামেন্টের কটি অংশ। মনে রাখবে যে এই পার্লামেন্টের তিনটি অংশ, ঠিক আছে। ভারতের যে কেন্দ্রীয় আইনসভা যার নাম পার্লামেন্ট, এই পার্লামেন্ট কাদের নিয়ে গঠিত হয়? এই পার্লামেন্ট কিন্তু লোকসভা, রাজ্যসভা আর রাষ্ট্রপতি, এই তিনটি অংশ নিয়ে গঠিত, ঠিক আছে। তিনটি অংশ, তিনটি অংশ। মনে রাখবে যে ভারতের যে কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্ট তার কটি অংশ? তিনটি অংশ। কি কি? একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা, আর হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। দেখো, আইন বিভাগের কাজ কি? পার্লামেন্ট হচ্ছে আইন বিভাগ, এই পার্লামেন্টের কাজ কি? আইন তৈরি করা। তাহলে পার্লামেন্টে কিভাবে আইন তৈরি হয়? দেখো, লোকসভা বা রাজ্যসভার যে সদস্য তাদেরকে কি বলা হয়? এমপি বলা হয়, মেম্বার অফ পার্লামেন্ট বা সাংসদ বলা হয়, তাই তো। তাহলে এই যে লোকসভা বা রাজ্যসভার যে সদস্যরা আছে তাদেরকে যেহেতু এমপি বা সাংসদ বলা হয়, তাদের মধ্যে যদি কোনো মন্ত্রী বা কোনো সদস্য যদি কোনো বিল উত্থাপন করে, আর সেই বিল যদি ধরো লোকসভায় কোনো বিল উত্থাপিত হলো, লোকসভাতে সেই বিলটি পাস হয়ে গেল, আর বিল কি? আইনের খসড়া রূপকে কিন্তু বিল বলা হয়, ঠিক আছে। তাহলে এই কক্ষে বিলটি পাস হওয়ার পরে রাজ্যসভায় যাবে, রাজ্যসভাতেও যদি সেই বিলটি পাস হয়ে যায় তখন সেটা রাষ্ট্রপতির কাছে যাবে, আর রাষ্ট্রপতি যখন সেই বিলটিতে স্বাক্ষর দান করবে তখন সেই বিলটি আইনে কিন্তু রূপান্তরিত হয়ে যাবে। তাহলে যেহেতু আইন তৈরি করতে গেলে রাষ্ট্রপতিরও প্রয়োজন আছে, লোকসভারও প্রয়োজন আছে, আর রাজ্যসভারও প্রয়োজন আছে, তার জন্য কিন্তু ভারতের পার্লামেন্টের এই তিনটি অংশ মনে রাখবে: রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা, ঠিক আছে। এমন ভাবে না যে রাষ্ট্রপতি কিন্তু না, রাষ্ট্রপতি কিন্তু ভারতের পার্লামেন্টের অর্থাৎ কেন্দ্রীয় আইনসভার অবিচ্ছেদ্য অঙ্গ। আর একটা কথা মনে রাখবে যে এই যে ভারতের পার্লামেন্টের যে গঠনের কথা ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেলে দেওয়া আছে? 79, 79 নম্বর যে ধারা বা 79 নং যে ধারা ভারতের সংবিধানের, সেখানে কিন্তু ভারতের কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্টের গঠনের কথা উল্লেখ আছে। আর এই তিনটি অংশ নিয়ে ভারতের পার্লামেন্ট গঠিত হয়। আর কিভাবে আইন তৈরি হয় একটু বলে দিলাম, ঠিক আছে। আর এই আইনসভার তাহলে গঠন তো হয়ে গেল, তোমরা জেনে গেলে যে আইনসভার গঠন। এখন আরেকটু মনে রাখবে যে লোকসভার সদস্য সংখ্যা কত? ভারতে লোকসভার সদস্য সংখ্যা বর্তমানে 543, ঠিক আছে। আর আগে কিন্তু লোকসভাতে রাষ্ট্রপতি দুজন ইঙ্গ ভারতীয় সদস্যকে মনোনীত করতে পারতেন। এখন কিন্তু এই যে দুজন মনোনীত হতে পারতেন এটা কিন্তু বাতিল করা হয়েছে। এখন আর অ্যাংলো ইন্ডিয়ান বা ইঙ্গ ভারতীয় সদস্যকে রাষ্ট্রপতি কিন্তু লোকসভায় আর কি মনোনীত করেন না, ঠিক আছে। আর রাজ্যসভার সদস্য সংখ্যা বর্তমানে আছে 245। আর এই 245 জনের মধ্যে রাষ্ট্রপতি কিন্তু 12 জনকে মনোনীত করেন। রাষ্ট্রপতি কিন্তু 12 জনকে মনোনীত করেন। কাদেরকে মনোনীত করেন? সাহিত্য, শিক্ষা, বিজ্ঞান, ঠিক আছে, সমাজসেবা,
ইত্যাদি ক্ষেত্রে যারা কোনো উৎকৃষ্ট অবদান রেখেছেন ভারতের মধ্যে তাদেরকে কিন্তু রাষ্ট্রপতি টোটাল 12 জন সদস্যকে রাজ্যসভাতে মনোনীত করেন। যেমন যে সচিন টেন্ডুলকর আছে, তিনিও কিন্তু রাজ্যসভার সদস্য হয়েছিল আর কি, মনোনীত করেছিলেন রাষ্ট্রপতি। তাহলে এই 245 জনের মধ্যে 233 জন তো ইলেক্টেড অর্থাৎ নির্বাচিত, আর 12 জন সদস্য রাষ্ট্রপতি কিন্তু মনোনীত করেন। ঠিক আছে, 245 জন সদস্যের মধ্যে রাজ্যসভার 233 জন তো নির্বাচিত হয়ে আসে, আর 12 জন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক আর কি মনোনীত হন। তাহলে এটা হয়ে গেল গঠন। এবার দেখো যে অধিবেশন, পার্লামেন্টের কিন্তু অধিবেশন বসে, আর এই পার্লামেন্টের অধিবেশন বছরে পার্লামেন্টের 3টি অধিবেশন কিন্তু বসে। আর মনে রাখবে যে পার্লামেন্টের যে অধিবেশন, 2টি অধিবেশনের মাঝের যে সময়ের সীমা সেটা কিন্তু 6 মাসের বেশি হওয়া যাবে না। ঠিক আছে, অর্থাৎ 6 মাসের বেশি কিন্তু পার্লামেন্ট বন্ধ রাখা যাবে না। তাহলে 2টি অধিবেশনের মাঝে, 2টি অধিবেশনের মাঝে কমপক্ষে কত সময় থাকতে পারে? 6 মাস। 6 মাস বন্ধ থাকতে পারে পার্লামেন্ট। ঠিক আছে, আর এমনিতে কিন্তু অধিবেশন বছরে 3 বার বসে। সেই 3 বার কোন কোন সময় দেখো, একটা হচ্ছে বাজেট সেশন অর্থাৎ বাজেট অধিবেশন, একটা হচ্ছে মনসুন সেশন অর্থাৎ বর্ষাকালীন অধিবেশন, আর একটা হচ্ছে উইন্টার সেশন অর্থাৎ শীতকালীন অধিবেশন। তাহলে 1 নম্বর হচ্ছে কি? 1 নম্বর হচ্ছে বাজেট অধিবেশন। 2 নম্বর হচ্ছে বর্ষাকালীন অধিবেশন, আর 3 নম্বর হচ্ছে শীতকালীন অধিবেশন। শীতকালীন অধিবেশন। তাহলে এই যে বাজেট অধিবেশন, বর্ষাকালীন অধিবেশন আর শীতকালীন অধিবেশন, এই 3 প্রকার কিন্তু অধিবেশন থাকে এই ভারতের পার্লামেন্টে। এখন বাজেট অধিবেশন বসে ফেব্রুয়ারি মাস থেকে মে মাসের মধ্যে। ঠিক আছে, ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে চলে হচ্ছে বাজেট অধিবেশন, অর্থাৎ এখানের মধ্যে বাজেট উত্থাপন করা হয়। আর বাজেট কি? প্রত্যেক বছর কিন্তু ফেব্রুয়ারি মাসে বাজেট উত্থাপন করে কে? অর্থমন্ত্রী। আর এই বাজেটের মধ্যে কি লেখা থাকে? বাজেটের মধ্যে লেখা থাকে যে ভারত সরকার কোথা কোথা থেকে ট্যাক্স আদায় করবে, আর সেই যে টাকাটা সেটা কোথায় কোথায় খরচ করবে। ঠিক আছে, তাহলে এগুলা বাজেটে কিন্তু বলা থাকে। আর এটা মে মাস পর্যন্ত চলে। বাজেট সম্পর্কে অনেক কিছু আলোচনা চলতে থাকে অধিবেশনে। নেক্সট বর্ষাকালীন অধিবেশন, এটা চলে জুলাই মাস থেকে। তোমরা জানো জুলাই মাস থেকে বর্ষাকাল শুরু হয়ে যায়। তাহলে জুলাই থেকে এটা সেপ্টেম্বর মাস পর্যন্ত চলে। সেপ্টেম্বর বর্ষাকালীন অধিবেশন চলে। তারপরে শুরু হয় এই যে শীতকালীন অধিবেশন, এটা কিন্তু শুরু হয়ে গেল কিছুদিন আগে থেকে, নভেম্বর। ঠিক আছে, নভেম্বর থেকে শুরু হয় ডিসেম্বর পর্যন্ত চলে। নভেম্বরের আর কি মাঝামাঝি, ঠিক আছে, মাঝামাঝি মিড নভেম্বর বলা যায়, যে নভেম্বর মাসের মাঝের থেকে শুরু হয়, আবার ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে এই অধিবেশন, শীতকালীন অধিবেশন শেষ হয়ে যায়। এখন কোন অধিবেশনে কী কী আলোচনা হয়? ফার্স্ট হচ্ছে বাজেট সেশন বা বাজেট অধিবেশন। এই বাজেট সেশনে আলোচনা করা হয়, অর্থাৎ বাজেট উত্থাপিত হয়, আর ভারত সরকার কোন জায়গা থেকে কত টাকা ট্যাক্স নেবে, কি কোথা থেকে ট্যাক্সগুলি আসবে, আর সেটা কোথায় কোথায় খরচ করবে সেটা আলোচনা করা হয় এখানে। তারপরে বর্ষাকালীন অধিবেশনে এখানে আলোচনা করা হয় মানুষের স্বার্থ, ভারতের জনমানুষের স্বার্থ বিষয়ে যেই সমস্ত আর কি আলোচনা এখানে চলবে। আর শীতকালীন অধিবেশনে ধরো কোনো আর কি আলোচনা করা হয়নি এমন কিছু আলোচনা এখানে হবে। ঠিক আছে, যেগুলি বাদ পড়ে গেছে, যেগুলো আলোচনা হওয়া দরকার কিন্তু হয়নি, সেগুলি এই শীতকালীন অধিবেশনে কিন্তু আলোচনা করা হবে। শীতকালীন অধিবেশন খুব কম সময়ের জন্য হয়। ঠিক আছে, নভেম্বর মাসের মাঝ থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়, অর্থাৎ 1 মাস ধরো প্রায়। এবার দেখো অধিবেশন হয়ে গেল। এবার দেখো যে ক্ষমতা ও কার্যাবলী, আমি এই 6টি ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভিভিআই। তাহলে দেখো ফার্স্ট পার্লামেন্টের ক্ষমতা হলো আইন সংক্রান্ত ক্ষমতা। দেখো পার্লামেন্টের আইন সংক্রান্ত কি ক্ষমতা আছে, দেখো 3টা তালিকা হয়। ঠিক আছে, একটা হয় কেন্দ্র তালিকা,
একটা হয় রাজ্য তালিকা, আরটা হয় যুগ্ম তালিকা। যুগ্ম তালিকা, এই তিনটি তালিকায় কিন্তু কেন্দ্র তালিকাতে যেই সমস্ত বিষয় থাকবে সেই সমস্ত বিষয়ে শুধুমাত্র কেন্দ্রীয় যে আইনসভা আছে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারবে। যেমন প্রতিরক্ষার ক্ষেত্রে কোনো আইন প্রণয়নের দরকার হলো কেন্দ্রীয় আইনসভা করবে। আর রাজ্য তালিকাভুক্ত বিষয়ে যেই সমস্ত বিষয় আছে সেক্ষেত্রে রাজ্যের যে আইনসভা বিধানসভা, শুধুমাত্র বিধানসভাই এই রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন তৈরি করতে পারবে। আর রাজ্য তালিকার মধ্যে কী কী বিষয় আছে, যেমন পুলিশ, স্বাস্থ্য। আর যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্র এবং রাজ্য দুই আইনসভাই কিন্তু আইন প্রণয়ন করতে পারে। যেমন শিক্ষা, যুগ্ম তালিকার একটা বিষয় হচ্ছে শিক্ষা, ঠিক আছে। শিক্ষা বিষয়ে কিন্তু কেন্দ্র এবং রাজ্য দুই আইন প্রণয়ন করতে পারে। আর মনে রাখবে, যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে যদি কোনো আইন প্রণয়ন করা হয়, যদি দেখা যায় যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আইনের মধ্যে বিরোধ দেখা দিয়েছে, তাহলে কার আইনকে প্রাধান্য দেওয়া হবে? মনে রাখবে যে পার্লামেন্ট, কেন্দ্রীয় আইনসভার আইনকে কিন্তু প্রাধান্য দেওয়া হবে। বোঝা গেল? তাহলে আইন সংক্রান্ত বোঝা গেল ক্ষমতা। এবার দেখো যে সংবিধান সংশোধন। দেখো ভারতের সংবিধানের 368 নং, 368 নং ধারা অনুসারে কিন্তু পার্লামেন্ট কি করতে পারে, যে ভারতের যে সংবিধান আছে সেটাকে সংশোধন করতে পারে। আর সংবিধান কাকে বলা হয়? একটা দেশকে পরিচালনা করার জন্য যে আইনের নথি থাকে সেটাকেই বলা হয় সংবিধান। তাহলে সেই সংবিধানে যদি কোনো চেঞ্জ করতে হয়, সংশোধন করতে হয়, তাহলে কিন্তু এই 368 নং ধারা অনুযায়ী পার্লামেন্টের কাছে ক্ষমতা আছে যে সংবিধান সংশোধন করতে পারে। আর সেই সংবিধান সংশোধন যে করবে সেটা সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় হতে পারে বা বিশেষ সংখ্যাগরিষ্ঠতা হতে পারে। সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ হাফের বেশি, মেজরিটি আর কি, অর্ধেকের বেশি সদস্য যদি ভোট দিয়ে দেয় তাহলে সংশোধন হয়ে যাবে। আর বিশেষ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ 2/3 যদি ভোট দেয় তাহলে পাস হবে। বুঝা গেল? সাধারণ সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে 1/2 অর্থাৎ হাফ সদস্য ভোট দিলেই, হাফের এক বেশি ভোট দিলেই সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়ে যায়। আর একটা হচ্ছে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ 2/3 যদি সদস্য ভোট দেয় তাহলে সংবিধান সংশোধনের ক্ষমতা আছে পার্লামেন্টের, এটা একটা ক্ষমতা। নেক্সট হচ্ছে নির্বাচন সংক্রান্ত। তাহলে পার্লামেন্টের কিন্তু নির্বাচনের ক্ষেত্রে ক্ষমতা আছে। কাকে কাকে নির্বাচন করে পার্লামেন্ট? যেমন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, এদের নির্বাচনে কিন্তু পার্লামেন্টের যে দুটি কক্ষ আছে, লোকসভা, রাজ্যসভা, তাদের যে সদস্যরা তারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে, উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে, তাই না? তাহলে নির্বাচনেও কিন্তু এই ভারতের পার্লামেন্টের ভূমিকা রয়েছে। নেক্সট হচ্ছে যে নিয়োগ ও অপসারণ। তাহলে পার্লামেন্টের তো ক্ষমতা আছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতিকে নিয়োগ করার, তাদেরকে অপসারণ করারও ক্ষমতা আছে। যদি রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করে, সংবিধান লঙ্ঘনের অপরাধে কিন্তু আর কি রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানোর জন্য পার্লামেন্ট পদক্ষেপ নিতে পারে, ঠিক আছে। আর সুপ্রিম কোর্ট বলো, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, তারপরে মুখ্য নির্বাচন কমিশনার, সিএজি অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এই পদে যারা আছেন তাদেরকেও কিন্তু আর কি অপসারণের জন্য প্রস্তাব আনতে পারে এই পার্লামেন্টে। তাহলে নিয়োগ এবং অপসারণ সংক্রান্ত ক্ষমতা আছে পার্লামেন্টে। নেক্সট হচ্ছে অর্থ সংক্রান্ত কাজ। পার্লামেন্টের অর্থ সংক্রান্ত কাজ কি জানোই, যে ফেব্রুয়ারি মাসে যে বাজেট অধিবেশন হয় সেখানে বাজেট উত্থাপিত হয়, এটা একটা অর্থ সংক্রান্ত কাজ না? বাজেটের মধ্যে কি থাকে, যে পরবর্তী বছরে কোথায় কত টাকা খরচ করা হবে এবং সারা ভারত থেকে কোথা থেকে কত টাকা আসবে ট্যাক্স রূপে, ঠিক আছে। তাহলে সেটা কিন্তু, আর মনে রাখবে যে পার্লামেন্টের যে দুটি কক্ষ আছে, লোকসভা এবং রাজ্যসভা, তার মধ্যে লোকসভার কাছেই কিন্তু অর্থ সংক্রান্ত সব থেকে বেশি ক্ষমতা আছে, রাজ্যসভার কাছে অর্থ সংক্রান্ত বেশি ক্ষমতা নেই, ঠিক আছে। আর মনে রাখবে যে অর্থ বিল শুধুমাত্র লোকসভাতেই উত্থাপিত হতে পারে, রাজ্যসভাতেই প্রথমে কিন্তু অর্থ বিল উত্থাপিত হতে পারে না, ঠিক আছে। তাহলে অর্থ সংক্রান্ত কাজ করে থাকে এই পার্লামেন্ট। বা ধরো কোনো ট্যাক্স কাটিং করবে, ট্যাক্স কমাবে, কর ধার্য করবে কোথা থেকে, এইসব বিষয়ে কিন্তু পার্লামেন্ট আইনও প্রণয়ন করতে পারে। তাহলে অর্থ সংক্রান্ত এগুলি কাজ করে থাকে। নেক্সট হচ্ছে জনসংযোগ ও সংবাদ সরবরাহ। তাহলে জনসংযোগ কীভাবে করে থাকে, দেখো যে লোকসভাতে বা রাজ্যসভাতে, পার্লামেন্টে আর কি, যে অধিবেশন যে বসে সেখানের মধ্যে সারা দেশে কী সমস্যা আছে
আর সেই সমস্যা সমাধান করার জন্য আলাপ আলোচনা হতে থাকে, তাই না? তাহলে সেই যে আলাপ আলোচনা সেটা কিন্তু লাইভ করা হয়, আর সেটা কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয় যাতে জনগণরাও দেখতে পারে, তাই না, পার্লামেন্টে কী কাজ হচ্ছে কি না হচ্ছে। তাহলে সেটা জেনে ভারতের জনমানুষেরাও কি হয়, যে রাজনৈতিক জ্ঞান পায়, তাই না? তুমি যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি নিয়েছো, এর দ্বারা কী হচ্ছে, তোমার রাজনৈতিক জ্ঞান বাড়ছে, তুমি দেশের সম্পর্কে জানছো, দেশের আইন ব্যবস্থা সম্পর্কে জানছো, দেশের বিচার ব্যবস্থা সম্পর্কে জানছো, দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে তুমি জানছো, তাই না? তাহলে এই যে পার্লামেন্টে লোকসভাতে কী কী আলাপ আলোচনা হচ্ছে, দেশের সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে, এটা কিন্তু লাইভ আর কি টেলিভিশনের মাধ্যমে সংবাদ মাধ্যমে প্রচার করা হয়, আর তার মাধ্যমে কি হবে, যে জনমত গঠন করা যাবে। তাহলে এই হয়ে গেল পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী। ঠিক আছে, 6টি পয়েন্ট দিয়ে তোমরা লিখে দেবে। তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।